নিঝুম অন্ধকার রাত। করিম শেখ আর তার অল্পবয়সী সহকারী রতন রাস্তার ধারে পড়ে থাকা এক বৃদ্ধের মৃতদেহ সরাতে এসেছে। করিম বহু বছর ধরে এই মৃতদেহ বহনের কাজ করছে, তাই তার মনে এখন আর কোনো ভয় কাজ করে না। কিন্তু রতনের অবস্থা শোচনীয়, সে ভীষণ আতঙ্কিত। মৃত লোকটির মুখে এক কদর্য হাসি লেগে আছে, যা মোটেও স্বাভাবিক নয়। কিরে রতন, ওভাবে হা করে কি দেখতাছিস? লাশটা ধর, গাড়িতে তুলতে হবে। ভাইজান, লোকটার চেহারার দিকে তাকাইছেন? কেমন জানি অদ্ভুতভাবে হাসতাছে। মৃত মানুষের মুখে এমন হাসি আমি আগে কখনো দেখি নাই। চোখ দুইটাও খোলা, মনে হইতাছে আমাদের দিকেই তাকিয়ে আছে। আরে দুর্ঘটনার লাশ, কত কিছুই তো হতে পারে। হয়তো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মস্তিষ্ক বিকল হয়ে গেছিল। কথা না বাড়িয়ে জলদি হাত লাগা। পুলিশ তদন্ত শেষ করে গেছে, এখন আমাদের কাজ শেষ করতে হবে। রতন যখনই লাশের পা দুটো ধরল, তার সারা শরীরে এক হাড় কাঁপানো শিহরণ বয়ে গেল। ওরে ভাইজান, লাশটা তো পাথরের মতো ঠান্ডা। দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই এখানে পড়েছিল। এত বকবক করিস কেন? চুপচাপ লাশটা ধর তো। যেই মুহূর্তে তারা মৃতদেহটি উপরে তুলতে চাইল, তখনই ঘটল সেই বীভৎস কাণ্ড। বৃদ্ধের হিম শীতল হাতটা হঠাৎ রতনের পা জাপটে ধরল। রতন ভয়ে চিৎকার করে ছিটকে পড়ল মাটিতে। ওরে বাপরে, ভাইজান বাঁচান আমারে। আমার পা, লাশটা আমার পা কামড়ে ধরছে। কিসব আজে বাজে কথা বলতাছিস? ছাড় বলছি। করিম লাশের কবজিতে জোরে একটা চাপ দিতেই সেটা রতনের পা ছেড়ে দিল। রতন তখন ভয়ে কাঁপছে। করিম বিষয়টিকে ভ্রান্তি বলে উড়িয়ে দিয়ে লাশটি নিয়ে গোরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানে পৌঁছে তারা পাহারাদার জব্বার আলীকে ডেকে তুলল। কিন্তু যখনই তারা কবর খুঁড়তে শুরু করল, এক অদ্ভুত বাধার মুখে পড়ল। যে মাটিতে কোদাল মারা হচ্ছে, সেই মাটি যেন ইস্পাতের মতো শক্ত হয়ে আছে। ভাইজান, এখানে তো গর্ত করা যাবে না, মাটি তো একদম পাথর হয়ে আছে। বড়ই আশ্চর্যের কথা, কয়েকদিন আগেও তো পাশেই একটা কবর দিলাম, তখন তো মাটি কত নরম ছিল। করিম, আমার কাছে লক্ষণ ভালো মনে হইতাছে না। লাশটা হয়তো এখানে মাটি হতে চায় না। এই মৃতদেহ কোনো সাধারণ মানুষের না, এর ভেতর অশুভ কোনো শক্তি লুকিয়ে আছে। তার কথা শেষ হতে না হতেই পাশের জঙ্গল থেকে অট্টহাসির প্রতিধ্বনি ভেসে এলো। হঠাৎ তারা দেখতে পেল লাশের শরীর থেকে কালো ধোঁয়ার মতো এক কুয়াশা বের হয়ে শূন্যে মিলিয়ে গেল। জব্বার আলীর পরামর্শে তারা অন্য এক জায়গায় তাড়াতাড়ি কবর খুঁড়ে দাফন শেষ করে বাড়িতে ফিরে এলো। গভীর রাতে করিম তার বিছানায় ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার সেই বৃদ্ধের পৈশাচিক হাসি আর রতনের ভয় পাওয়া মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। আচমকা তার ঘরের দরজায় কেউ জোরে ধাক্কা দিতে শুরু করল। দরজা খুলেই দেখল বাইরে কেউ নেই, তবে উঠানের মাটিতে ভেজা পায়ের চিহ্ন। ঘরে ঢুকতেই করিম শুনতে পেল সেই বৃদ্ধের গম্ভীর ও ভুতুড়ে কণ্ঠস্বর। করিম, তুই আমাকে ভুল স্থানে মাটি দিছস। আমার সাধনা এখনো শেষ হয় নাই। করিম হ্যারিকেনের আলোতে দেখল কোনায় রাখা কোদালটা আপনা আপনি নড়ছে। অন্যদিকে রতন তার ঘরে ভয়ে জড়সড় হয়ে শুয়েছিল। হঠাৎ সে অনুভব করল জানালার ওপারে কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখছে। ভয় পাস? ভয় পাওয়া তো মাত্র শুরু। আমার অসমাপ্ত কাজ তোকে দিয়েই পূর্ণ করব। রতন চোখ মেলে দেখল আগুনের মতো টকটকে লাল দুটি চোখ জানালার ওপার থেকে তার দিকে চেয়ে আছে। সেই আতঙ্ক সহ্য করতে না পেরে রতন জ্ঞান হারাল। পরের দিন সকালে করিম দেখল রতন জ্বরে কাঁপছে। জব্বার আলী বুঝতে পারলেন এই বৃদ্ধ আসলে কোনো তান্ত্রিক বা কালো জাদুর উপাসক ছিল। তার কোনো অশুভ উদ্দেশ্য বাকি রয়ে গেছে।
একটাই রাস্তা খোলা আছে, কবর থেকে লাশ তুলতে হবে। ওর সাথে নিশ্চয়ই এমন কোনো বস্তু দাফন হয়েছে যা ওই প্রেতাত্মাকে শক্তি দিচ্ছে। বৃষ্টির রাতে করিম আর জব্বার আলী পুনরায় কবর খুঁড়ল, কিন্তু কবরের ভেতর যা দেখল তা অবিশ্বাস্য। কফিনে কোনো মৃতদেহ নেই, তার বদলে সেখানে পড়ে আছে একটি রক্তবর্ণ কাপড়ে জড়ানোর রহস্যময় পুটলি। জব্বর ভাই, লাশ মনে হয় তার অশুভ কাজে বেরিয়ে গেছে, কিন্তু মূল চাবিকাঠি এই পুটলির মধ্যেই আছে। পুটলির ভেতরে পাওয়া গেল মানুষের চুল, পশুর রক্ত দিয়ে আঁকা কিছু সংকেত আর একটি অতি প্রাচীন আংটি। আংটিটি হাতে নিতেই করিমের মনে হলো এক প্রচণ্ড বিদ্যুৎ তার শরীরে প্রবাহিত হল। ঠিক তখনই তাদের পেছনে সেই বিভৎস বৃদ্ধের ছায়ামূর্তি দৃশ্যমান হল। আমার সম্পদ ফিরিয়ে দে, ওই আংটি আমার আজীবনের সাধনার ফল। করিম, ওটা মশালে ফেলে দাও এক্ষুনি। নতুন ভোর হল। রতন এখন বিপদোন্মুক্ত। করিম মনে মনে ভাবল, মৃত্যু সবসময় সবকিছুর ইতি টানে না। কিছু কিছু মৃত্যুর পর শুরু হয় আরও ভয়ঙ্কর এক কাহিনীর। সেই রাতের সেই চিৎকার করিমের স্মৃতিতে চিরদিন বেঁচে থাকবে।